গতকালকে একটা ফেসবুকে ভাইরাল ভিডিও হচ্ছে যে একজন প্রতিমন্ত্রী খুবই ভদ্রবেশী দরবেশ বাবার মতন সেজে থাকে, কিন্তু উনি মানুষকে এভাবে ধাক্কা দিচ্ছে। মানে ঢাকারই একটা আসন, আমার আশেপাশেরই আসন। তো ফলত এটাতে কি হচ্ছে, আপনার এই যে বিএনপির যিনি অর্থ সম্পাদক, ঠিক আছে, ওনার সামিটের সাথে যে মিটিংগুলো করেছে এগুলো তো সবাই জানে, মানে এগুলো বলে না কেন পলিটিশিয়ানরা, আমি এটা জানি না। অর্থাৎ চোরে চোরে মাছ দিতে পাই সবাই সবার ওগুলো মানে ঢাইকা রাখে এই অবস্থা। তো এইখানে তো চোর, বাটপার, মাস্তান, সন্ত্রাসী, চাঁদাবাজ, আপনি আসনগুলোর দিকে তাকাইলে দেখবেন কারা গেছে। এটার মাধ্যমে তো সে ঋণ খেলাপি, 2100 কোটি টাকা ঋণ খেলাপি, 700 কোটি টাকা ঋণ খেলাপি, দুর্নীতির মামলা 5 আগস্টের পরে হলো জোর করে রাতের বেলায় ফোন দিয়ে মামলা উঠায় ফেলছে, তারা হলো সংসদে চলে গিয়েছে। এবং এরা জনগণের পক্ষে কখনো কথা বলবে না, এটা নির্দিষ্ট শ্রেণী গোষ্ঠীর পক্ষে কথা বলবে। মানুষ হিসেবে আপনি একা ভালো থাকতেন, অন্যরা বাকি সব চাঁদাবাজ বা সন্ত্রাসী, এরকম হতো ব্যাপারটা? এটা তো আমি বলেছিলাম সবাই একটু গুমগুলো হারাম করতাম। এবং আমি জানি না, আপনি তো হয়তো বা নিয়মকানুন বেশি জানেন। আমার একজন বলতেছে তুই সংসদে থাকলে চুপুর ক্ষেত্রে কী করতে, আমি বললাম জুতা নিক্ষেপ করতাম আমি। তো বললো যে সংসদ সদস্য পোস্ট থাকতো। মানে আমার ফিলিংসটা এমন, মানে আমি তাকে দেখি, মানে আমার রাষ্ট্রপতির পোস্টটা আমি সম্মান করি, ঠিক আছে, কিন্তু আপনার রাষ্ট্রপতির পোস্টে যদি আপনি একটা গুন্ডা, চোর, বাটপার, ছাত্রলীগের ছাত্র একটা সন্ত্রাসী 2 টাকার, মানে যে হলো বসুন্ধরা গ্রুপের সামনে দাঁড়ায় থাকতো বিভিন্ন গোষ্ঠীর সামনে, সে হলো রাষ্ট্রপতি হয়ে গেছে। রাষ্ট্রপতির জায়গাটা আমি সম্মান করি, কিন্তু আমি চোর, বাটপার, গুন্ডা, মাস্তান একটা ছাত্র লোক তো আমি সম্মান করতে পারবো না। তা আপনি কি করতেন থাকলে? জুতা মারতেন? হোপস এরকমই ফিলিংসটা ছিল, মারতাম কিনা জানি না, ফিলিংসটা এমনই। এবং আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে এর 2 গেল চুপুর, 2 গেল জুতা মারা তালে তালে। এবং আমি এটা ফিল করি, আমি যেটা ফিল করি আমি সেটাই বলি। তো আমার প্রবলেমটা হয়, আমি হলো ওই ইনার আলাপ এবং বাইরে বেশি পার্থক্য করি না। অর্থাৎ মানে ডিপ্লোমেসি করে যে ঠিক আছে এইখানে একটা ওরে ম্যানেজ করা, বাইরে একটা, আমি যেটা যেরকম ওইটাই আমি মানে ভেতরে কিছু রাখতে পছন্দ করেন না? ভিতরে রাখার কি আছে। অর্থাৎ আমার কাছে মনে হয়েছে যে ভিতরে বাহিরে এটা আসলে একটু মুখোশধারী, তখন শয়তান হিসেবে মানুষ আবির্ভূত হয় আর কি। এই কয়েকদিনে, এই 2-3 দিনে যা ঘটলো, আপনি কি করতেন? এখানে সংসদে যারা গিয়েছে, আমি সবসময় ফেড আপ হলো বিরোধী দলের উপরে। তারা বিরোধী দলের ভূমিকাটা ভালো মতন পালন করতে পারতেছে না। সংস্কার বিষয়ে আমি সবাইকে বলতাম ভাই সংস্কার হইলে হবে, তাহলে সংসদ থেকে বের হন। মানে এখন প্রবলেমটা হয়েছে, আপনি সংসদে সংস্কার বাস্তবায়ন করতে পারতেছেন না, জনগণের ম্যান্ডেটটা আদায় করতে পারতেছেন না, তাহলে তো আপনার এটার জন্য যদি সুস্থভাবে না হয় তাহলে অসুস্থ প্রক্রিয়া যেতে হবে। এখন অসুস্থ প্রক্রিয়াটা কি, যেটা হলো সো কল্ড বিএনপি বলে রাজপথ, সংসদে সব কিছু হবে, এটাই সুস্থ প্রক্রিয়া, রাজপথ হলো অসুস্থ প্রক্রিয়া। তাহলে সংবিধানে এটাও আবার সাংবিধানিকভাবে কিনা জানি না। তো তাহলে আমাদের রাজপথে নামতে হইতো। আমি তো সংসদের সামনে এসে বসে থাকতাম যে তুমি হাফ বাস্তবায়ন করছো, আর হাফ কোথায়? তোমার লজ্জা করে না আরও সংসদ অধিবেশন চালাচ্ছ? এখন তো যারাই 70-80 জন এমপি, তাদের তো সংসদের সামনে নিয়ে এসে বসে থাকা উচিত, প্ল্যাকার্ড দইরা অথবা কোনো কিছু। তাদের তো মানুষের পক্ষে কথা, তারা আগে মানুষকে যা বলছে না যে হলো আপনারা গণভোটে হাত দিন, তাহলে তো সে মানুষ ভোট দিয়েছে, সেটা জয়ী হয়েছে, এখন মানুষকে সেটা বাস্তবায়ন করে দিতে হবে। তো ফলত এই অ্যাক্টিভ ভূমিকাটা আমি দেখতে পারছি না। আরেকটা হলো যে সংস্কারের যে মৌলিক কাঠামোটা কেন দরকার এবং সেটা কেন প্রয়োজন, সেটা মানুষকে তারা ইজি কমিউনিকেশনটা পারতেছে না। দেখেন, এটা আমাদের তো খাল নষ্ট হয়ে গিয়েছে এবং এই জন্য হলো খালের মধ্যে কোদাল বসাচ্ছে, এবং খাল হলো সংস্কার করা প্রয়োজন। কিন্তু পুরো স্টেটের যে এডুকেশন ব্যবস্থা নষ্ট হয়ে গিয়েছে, তারপরে হলো হেলথ সেক্টর যে নষ্ট হয়ে গিয়েছে, এটা যে সংস্কার প্রয়োজন, এটা তো ইজিলি মানুষের সাথে কমিউনিকেশন করা যায়। মানে একটা মানুষের যায় ঢাকা মেডিকেলে দেখে ওয়াশরুমটার খুব 12টা মানে খুব বাজে অবস্থা, সে ওয়াশরুমে যাইতে পারে না। তারপরে এই স্কুলে গিয়ে দেখে যে সেখানে নকল হচ্ছে, তার বাচ্চার জন্য হলো যা টাকা ইনকাম করছে সেটা হলো তার ভর্তি প্রক্রিয়া দিয়ে দিতে হচ্ছে। মানুষ তো এগুলো সাফার করতেছে, এবং এগুলোর কারণে বাংলাদেশটা সংস্কার করতে হবে। এবং অনেক একটা লোক দুর্নীতি করে দুদিক থেকে পার হয়ে যাচ্ছে, ঋণ খেলাপি করে নির্বাচন কমিশন থেকে বের হয়ে যাচ্ছে, তার চোখের সামনে ঘটনাগুলো ঘটছে। ফলত তার তো এই জায়গাগুলো সংস্কার প্রয়োজন। এটা মানুষের সাথে ইজিলি বললেই তো হয় যে আমাদের এগুলো, আপনার ওয়াইফে নিরাপত্তা পাইবেন না, এবং আপনি কোথাও মার্কেট করতে গেলে আপনার উপর সন্ত্রাসীরা অ্যাটাক করবে, মানে এগুলোতে ইজিলি তারা কমিউনিকেট করতে পারবে, ওই বিষয়ে তারা সচেষ্ট না। আমার জায়গা হলে আমি করতাম এটা আর কি। এখন কি কোনো হুমকি ধামকি পান কিছু কোনো জায়গা থেকে? পাই একটু। এই যে হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গার হলো বিভিন্ন দেশ থেকে বলে, মানে খুবই বিশ্রী ভাষায় গালি দেয়, বলে যে তুই তারেক রহমানকে নিয়ে কথা বলছিস, জানিস সে কে, তারপর আমি তোকে দেখে ছাড়বো, ঈদের পরে দেখে ছাড়বো। তবে আমার মনে হয়েছে যে আমি শেখ হাসিনার সময় হলো যতটুকু বিরোধিতা করতে পারতাম, এখন এটা আরও বেশি আমি সাফোকেটেড ফিল করতেছি। 5 তারিখের পরে যখন আমি অনেক সব মিডিয়া হাউসের সম্পাদকের সাথে বসছিলাম, মন খুলে যে আমরা তো এটা করতে পারি না, আমাদেরকে বাধ্য করছে। তো এখন তারা মন খুলে বলুক যে তাদেরকে বাধ্য করতেছে, যে কী অবস্থা যাচ্ছে মিডিয়া পাড়া, এটা তো জানি আমরা। মানে আপনি ওই খেজুর দিয়ে ইফতার করেছেন এবং খেজুরটা পড়ে গিয়েছে, এটাও হেডলাইন হয়। জায়মা রহমানের আজানের সময় হলো মাথা কাপড় তুলে দিয়েছেন, দিস ইজ দ্য হেডলাইন।
তারপরে হলো জুবাইদা রহমান হলো হেঁটে গিয়েছেন, দিস ইজ দ্য হেডলাইন। গুলশান অফিসের সামনে হলো ইশরাক সাহেব এসেছেন, এটাও নিউজ। তারপরে হলো মেইনস্ট্রিম মিডিয়ায় মিনিস্ট্রি মিডিয়া তো আপনার এগুলো হচ্ছে। তারেক রহমান এইভাবে বের হলেন, তারপর হলো কারণ বাজারে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে গেলেন। দ্যাটস ইজ দ্য নিউজ ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ। অথচ আপনার বাংলাদেশের যে সিস্টেমেটিক যে প্রবলেমগুলো চলতেছে, যে আপনার শেয়ার মার্কেটে যে টাকাগুলো গেছে এগুলো ধরছেন আপনি? ধরেন নাই তো, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে। ওসমান হাদিবার বিচারটা করতে পারছেন? করেন নাই তো। তারপরে হলো যে প্রক্রিয়াগুলো মানে এগিয়ে নিয়েছেন, কি প্রক্রিয়া নিয়েছেন আপনি? গভর্নর নিয়োগ দিয়েছেন একটা ঋণ খেলাপিরে, আপনি এর দিয়ে একে দিয়ে যে সালাম যে হলো বাংলাদেশের টাকা লুপাট করেছিল, কিভাবে ধরবেন আপনি? আপনি যে জায়গায় প্রশাসনিকভাবে যে বিসিগুলোকে নিয়োগ দিচ্ছেন, ধরেন শিক্ষামন্ত্রী যেভাবে হলো মানে যে কি যেন দৌড় মারছিল, সবাই বলছে যে এনার্জেটিক, সে নকল ধরছে। এই জন্য উনি যাকে নিয়োগ দিছে ওনার আর মান মর্যাদা কিছু থাকে? ঈদের আগে দিয়ে দিয়েছে, হয়তো ঈদের মধ্যে আলোচনাটা কেটে যাবে। এটা দিয়ে আপনি শিক্ষা প্রতিষ্ঠান তো রেস্টোর করতে পারবেন না, এডুকেশন সেক্টর তো করতে পারবেন না। না, কিন্তু ওনাদের ইশতেহার, ওনাদের যে রাষ্ট্র সংস্কারের 31 দফা বাস্তবায়ন শুরু করে, তারা ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, তারা শুরু করে দিয়েছেন। ঈদের আগেই তারা এই কাজগুলো করেছেন, কৃষি কার্ড দিচ্ছেন, খাল কাটা কর্মসূচি শুরু করেছেন। মানুষের মধ্যে কিন্তু খালের মধ্যে ভাই পানি কই থেকে আসে আপনি বলেন? খালের মধ্যে কই থেকে পানি আসে? তা আপনার খাল বরাটটা হয় কেন? খালের মধ্যে এই যে ইয়েগুলো ফালাইছে, কে ফালাইছে? ওরই তো দলের লোক। আপনি ওইটা বন্ধ করেন, তাহলে তার খাল কাটা লাগবে না, খাল কাটতে টাকা যাবে না। টাকাটা কার? আপনার টাকাই তো, ঠিক না? এবং এই টাকাটা এখন কার পকেটে যাবে? দলীয় লোকদের পকেটে যাবে। তো আপনি এমন করলেন, ও যে থাকে না এখান দিয়ে ভরাট করে ওই দিক দিয়ে পুরায়, ওই দিক দিয়ে ভরাট করে ওই দিক দিয়ে পুরায়। আপনি নদীর ড্রেজিং করে নদীর জিনিস হলো খালে বসছেন এবং সেই জায়গায় আবারই কাটতেছেন। আপনি ঢাকার এটা ওয়াটার লুপটা সুন্দর করেন না, আপনার এই যে বুড়িগঙ্গা আছে, পারবেন? দেখেন না, বলেন না করতে। আপনার এই যে পরিবহন নিয়ে এত কথা হচ্ছে, এই ঈদের সময় মানুষের এত ভোগান্তি হলো, যে যারা মন্ত্রী আছেন তারা বাস কাউন্টারে যাচ্ছে আর সুপারভাইজারের মতন আর এটা তো মন্ত্রীর কাজ না। মন্ত্রী স্ট্যান্ডবাজি করা মন্ত্রীর কাজ না, বাস কাউন্টারে ঘুরায় এটা মন্ত্রী ফিজিক্যালি ঘুরে ঘুরে দেখবে। আর মন্ত্রী ভাই, তুমি যদি তোমার মেরুদণ্ডে থাকে, তুমি সিন্ডিকেট বন্ধ করো পরিবহনের, পারবে? পারবে না তো। আপনার কি পারবে আমাদের যিনি সেতু পরিবহন, উনি সিন্ডিকেট বন্ধ করতে? উনি মরে গেলে তো পারবে না। মন্ত্রী তো সব একদিকে উড়ে যাবে। আপনি থাকলে পারতেন এই জায়গাটায়? কেন পারতাম না? তা আপনি কিভাবে পারতেন? আমি সবগুলোর একটু সারান দিতাম। না, আমি কোনো পলিটিক্সের ক্ষেত্রে কোনো জায়গায় আমি কম্প্রোমাইজ করি না। বাংলাদেশি যে চাঁদাবাজি যে কালচার আছে, ফুটপাত দখল বলেন, এইভাবে বাস সিন্ডিকেট বলেন, লঞ্চ সিন্ডিকেট বলেন, প্লেনের সিন্ডিকেট বলেন, এদেরকে এইভাবে মানে ধরেন যে আপনারা সরকারে আসলেন, এই 33 দিনে আপনারা এটা করতে পারতেন, এই জায়গা নিয়ন্ত্রণ করতে? আমি তো বলতেছি না এটা 33 দিনে করা দরকার আপনার। আমি তো বলি না যে আপনি এটা 33 দিনে করে ফেলবেন। আপনি 33 বছরে করেন, নো প্রবলেম। আমি বাংলাদেশ ঠিক করেন না, আমি তো বলি না যে আপনি বাংলাদেশ চালাইতে পারবেন না। আমি একবার বলেছি যে বিএনপি চালাইতে পারবে না, বিএনপি। আমি বলেছি সে ঠিক কাজটা করতেছে না। আপনি একটু স্ট্যান্ডবাজি করতেছেন, আপনি কোথাও বিদ্যুৎ বন্ধ করা, কোথাও বাস নিয়ে দাঁড়ানো, এটা আপনি তাহলে সংস্কারটা করেন। এটা তো বাংলাদেশের কাঠামোগত সিস্টেমেটিক পরিবর্তন হবে এবং মৌলিক সংস্কারের মধ্য দিয়ে পরিবর্তন হবে। আপনার প্রথম এজেন্ডাতে এটা হওয়া উচিত ছিল। আপনার প্রথম এজেন্ডাতে খালকাটা হওয়া উচিত না। খালকাটা আপনি করেন, নো প্রবলেম। এটা তো কেউ আপনার বিরোধিতা করতেছে না। না, আপনি যখন মূল জায়গাটা হাত না দিয়ে এ আশেপাশে একটু 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 গসা মাজা করে আরই, পুরো বিল্ডিং দোষা পড়ছে, সে হলো ওইখানে বাগান পরিষ্কার করতেছে, এই পাতা পড়ে গেছে, পাতা উঠাইতে হবে, এই এখানে একটু রং পড়ছে, রং, এদের বিল্ডিং নেই, বিল্ডিং বানাইতে হবে, পুরা বিল্ডিং দোষা পড়তেছে, সেদিকে তার লক্ষ্য নেই। তারা যে 31 দফা সংস্কারের কথা বলছে, একজন প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবেন না। 31 দফা তার মুখে কই শুনি নাই। লাস্ট ইলেকশনের আগে পরে কোথাও শুনছেন এটা? না, সে বাস্তবায়নের দিকে যাচ্ছে। এই ইলেকশনের পরে 31 দফা কোথায় বলছে? কোন জিনিসটা বাস্তবায়ন করতেছে? একটা দেখেন, ফ্যামিলি কার্ড যেটা, এটা হলো সোশ্যাল সেফটি নিডস। আমাদের স্টেটের অনেকগুলো সোশ্যাল সেফটি নিডস আছে। এই সোশ্যাল সেফটিগুলো একটা প্যাকেজ, এবং এটা অনেক আগে এটা ইনিশিয়েটেড করা হয়েছিল, ফলত একটা প্যাকেজের মাধ্যমে এটা নিয়ে সবাইকে দিচ্ছে আর, এবং এটা স্টেট থেকে অলরেডি সবাই পাচ্ছে আর, এবং না, ফ্যামিলি কার্ডটা তো কেউ পায় না এর আগে। 140টার মতো এরকম কর্মসূচি আছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়। আচ্ছা, মানে আপনি বলেন এই যে সোশ্যাল সেফটি নিডের মানে একজন বৃদ্ধ মহিলা অথবা অন্য কেউ আগে ভাতা পাইতো কত? হ্যাঁ, এটা এক্সাক্ট বলতে পারবো না, কিন্তু ভাতার ব্যবস্থা আছে। বিধবারা 1300, 1400, 18 তো আছে, এখন কত যাচ্ছে? 2500 তো। হ্যাঁ, তো এখানে হেলথ, আরো অনেকগুলো সোশ্যাল সেফটি নেট, এটা কোন মন্ত্রণালয় থেকে আপনি দিচ্ছেন? ডাক্তার এজেডএম জাহিদ, তিনি হচ্ছে এই মন্ত্রণালয়ের মন্ত্রী, তিনি সবসময় এটা নিয়ে কথা বলছেন। জাহিদ তো সারাদিন চিকিৎসা নিয়ে থাকে, উনি এটাতে কি করে? না, সেই জায়গা থেকে বের হয়ে এসে তিনি তো এই মন্ত্রণালয়ের দিকে মনোযোগ দিয়েছেন। তো ও আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। উনি দিলে আগে হলো ঢাকা মেডিকেলটা আগে ঠিক করুক। আমার কথা হলো যে আপনি যেই মানুষটা যেই কারণে এই প্রবলেমে পড়লো, আপনি একটা মানুষের জ্বর হয়েছে,
ঠিক আছে, আপনাকে মশা কামড়াইছে, ডেঙ্গু হয়েছে, আপনি হয়েছেন ইঞ্জেকশন দিয়ে ঘুরতেছেন, এই ইঞ্জেকশন কার্ড, কিন্তু যাতে ডেঙ্গু না হয় এটা হলো আমাদের এখানে হলো আলোচনাটা। আগে হলো যাতে মশাটা না হয়, ডেঙ্গুটা না হয়, সেই ক্ষেত্রে হলো প্রিভেনশন প্রসেস আপনার যেতে হবে। আমি ভূমিকম্পের মতন তারপরে সবাই হলো কোদাল নিয়ে বের হয়েছে যে আমি একটু ভূমিকম্প হয়েছে সব পরিষ্কার করবো, এটা না। ভূমিকম্পটা কীভাবে আগে হলো যাতে মানুষের ক্ষয়ক্ষতি না হয় ওই জায়গা হলো যেতে হবে, কিন্তু এরপরে তো প্রবলেম হবে, সেটা তো আপনার যেতেই হবে, আমরা তো সব সমস্যার সমাধান করতে পারবো। আচ্ছা, আপনি হয়তো বা ধরতে পারছেন যে মানে কোন জায়গায় বিষয়টা আর কি। এখন সব কিছু কলাপস করছে তারপরে আপনি রক্ষা করতে গেছেন, সে জায়গায় তো মূল কথা না। স্থানীয় সরকারের দায়িত্ব ছিল আসিফ, সেই জায়গায় তো অভিযোগ আছে যে তিনি হ্যাঁ আছে তো, আমি তো বলি না যে এই জায়গায় আমি এটা অস্বীকার করতেছি কোনো কিছু। আমি কি বলেছি যে আমার এখানে কেউ সাধু? আমি সবসময় এটা বলে যাব, যেখানে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, এটার বিরুদ্ধে, এটা আমার বাপ হলো, আমি এটার বিরুদ্ধে বলে যাব। পুরো অন্তর্বর্তী সরকারের সময় আপনার আইন মন্ত্রণালয় যারা কোর্টকে সবচেয়ে বেশি মানে সেখানে ব্যাপক রকমের বাণিজ্য হয়েছে বলে সবগুলো পিপি নিয়োগ থেকে শুরু করে অধিকাংশ উপদেষ্টা দুর্নীতি হয়েছে। আমি বললাম না এখানে আপনারা বসালে আপনি এটা হয়ে যাবেন, সিস্টেমটা পরিবর্তন করতে হবে। আপনারা বসালে আপনি হবেন না? আমার তো মনে হয় আল্লাহর জন্য বসায় নেই। আর সেটা হলো মানে আমি অনেকগুলো দায়িত্ব পালন করেছিলাম, মানে আমার জায়গা থেকে সেখানে আমি সব থাকার চেষ্টা করি। সব উপদেষ্টাকেই বলুন করাপশনের সাথে জড়াই গেছিল। আমি বলতেছি মানে উপদেষ্টা হলো এটা তো ফেস থাকে, মানে ওই দপ্তরটা, মানে এটাতে সচিব থাকে সিস্টেমের। আপনি দেখেন এই যে স্টার টিভি তো হলো এই আমলে লাইসেন্স পাইছে মনে হয় আগের সময়ের আগে, জি আগে মানে এটাতে ফ্রিকোয়েন্সিটা পাইছে, স্টারকে টাকা দেওয়া লাগে নাই? না, লাগছে না না, এই ফ্রিকোয়েন্সিটা তো আগের আমলের নেয়া, তো এগুলো আমরা শুধু নামটা চেঞ্জ করেছি। এই জন্য বলি এখন সেখানে খরচ করা লাগে না। যে বলে যে আমি স্টার বিরুদ্ধে কথা বলবো না, আমি স্টার বিরুদ্ধে না, আমি বলতেছি সিস্টেমটা ঠিক আছে। এখন এটা নট অনলি দ্য স্টার টিভি, যতগুলো বাংলাদেশে এই যে এই কাজ বের হয়, ওই কাজ বের হয়, লাইসেন্স বের হয়, সবগুলোতে টাকা লাগে। হয়তো বড় অঙ্কের টাকা লাগে না, চা নাস্তা লাগে, হয়তো একটু হেলো লাগে, সব কিছুই তো লাগে। তো এই আমার কথা হলো যে মানে এই সিস্টেমটা পুরো বন্ধ করতে হবে। না, কিন্তু আপনি ওই দলের একজন সমন্বয়ক হিসেবে, মুখ্য সংগঠক হিসেবে, আপনি আপনার দলের মুখ্য সমন্বয়ক হিসেবে আপনি আপনার দলের একজন নেতা যাকে আপনারা উপদেষ্টা হিসেবে ওখানে মনোনয়ন দিলেন, আপনাদের ইয়ে ছাড়া তো আর হয় নাই, আপনারা রাজি না থাকলে তো আর হয় নাই। আসিফের কথা বলছি, সেই জায়গায় তার নামে যখন এই অভিযোগ, আপনি কি তাকে দলের আবার নেয়ার ক্ষেত্রে আপনি কি তাকে মুখোমুখি? আমি কথা বলেছি এবং সেটা নিয়ে দেখেছে আমার মানে ফেসবুকে দেখেন আমার অনেক কমেন্ট আমার অনেক বিভিন্ন ডিফারেন্ট ফ্রেমিং করা হয়, এগুলোর তো কিন্তু আমি শিকার হচ্ছি। আচ্ছা, তো নট অনলি বিএনপি অথবা অন্যান্য দল থেকে, এখানে এদিক থেকেও হচ্ছে এর আমি মানে আমার ফাইটটা ইনার ফাইটও চলে আমার, আর এটা এক্সট্রিম লেভেলে চলে। ও সে জায়গায় আপনাদের কি কথা ছিল মানে আসিফের ক্ষেত্রে? ওর যেটা বক্তব্য, ওর এটা কোনো প্রমাণিত হয় নাই, তো এটা তো ডিরেক্টলি আমিও এখন বলতে পারি না যে সেটা করছে যে, তবে অনেকের মুখে এই ধরনের কথাবার্তা এরকম তো প্রমাণিত হয় না। আপনি শেখ হাসিনাকে নিয়ে বলেন তারটাও প্রমাণিত হয় না, এসালামকে নিয়ে বলেন তারটাও প্রমাণিত হয় না। কে বলছে এসালামেরটা প্রমাণিত হয় না? তারপরে এরকম বহু মানুষ মানে এরকম মুখরোচক তো অনেকের কাছে শুনি। আপনিও যখন এনসিপি, এই যে আমার এখানে যে কম্পিটিটর ছিল সে উনি বলছে ওনার নামে প্রমাণ নাই, আমি আর ওনারা যদি বেশি বেশি প্রমাণ চাই আমি সব প্রমাণ ছাড়া শুরু করবো। আমার মোবাইলে হিউজ প্রমাণ আছে, নট অনলি মোবাইলে, আমার স্টোর করা পুরো আমি হার্ড ডিস্ক রেখে দিচ্ছি প্রমাণ, কিন্তু প্রমাণ ছাড়া কথা বলতে যাবো না। আমি অশিক্ষিত মানুষ নাকি যে প্রমাণ ছাড়া কথা বলতে যাবো? কেউ যদি দুর্নীতিগ্রস্ত হয়, কেউ যদি সন্ত্রাস, চাঁদাবাজি এগুলো থেকে ইনভলভমেন্ট, সে বাংলাদেশ পুলিশে সাইন করতে পারবে না, কারণ আমাদের যে ইয়াং জেনারেশন দে উইল নট অ্যাকসেপ্ট ইট। কিন্তু এর আগে তো করে গেছে, যারা সাইন করে গেছে অনেকেই। কে সাইন করে গেছে? ওইটা আর এখন মানবে না ভাই, কারণ নেক্সটে যারা আসতেছে যে দেখেন না, যারা আসে ওদের প্যান একদম খুলে ফেলে, ওরা এটা পারবে না, কারণ ওদের যদি মুখের সামনে ওরা মুখ ফিরিয়ে নেবে। আপনি হয়তো দেখাইছে আপনার অনেক টাকা আছে, পয়সা আছে, আপনি এটা দিয়ে অনেক কিছু আয়োজন করতে পারবেন, কিন্তু পিপলস যে হার্ট আছে ওইটা উইন করতে পারবেন না। আচ্ছা, আমরা শেষের দিকে, এই সরকারের শেষের দিকে চলে আসছে। এই সরকারের ভবিষ্যৎ কি? এই সরকারের অনেকে ভবিষ্যৎ বলে 3 বছর, কিন্তু আমি এটা মনে করি না, ওরা 5 বছরে যাবে, কিন্তু অনেক পচা পচবে আর মানে একটা রোটেন ডিম হয়ে যাবে, যেটা হলো খালেদা জিয়া বলেছিল ওদের পচতে দাও, তারপরে 5 বছর পরে আবার ইলেকশন হলো তখন তো ওরা পচবে, তারপরে হলো একটা জেল জুলুম নির্যাতনের মধ্যে দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করবে, তখন হয়তো বা তারা একটা জনগণের আবার এই প্রবলেমে পড়বে, কিন্তু তাদের যাওয়ার জায়গা নাই আর এখন হয়তো ইন্ডিয়ার সাথে তাদের ওই ধরনের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, হয়তো ওইদিকে চলে যাবে। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? আওয়ামী লীগের ভবিষ্যতের তারা এই যে বিএনপি অথবা অন্য সব দলে তারা চলে যাবে যারা সমর্থক লেভেলের, আর যদি সেখানে জামাত অথবা এনসিপি ফেল করে তাহলে হয়তো বা তাদের আবার একটা উত্থান হবে, আর যদি তাদের শাস্তিটা না হয় তাহলে হয়তো বা আবার তারা এই ধরনের একটা মুজিববাদী সেই ফ্যাসিস্ট শক্তিটা আবার আসবে আর
মানে যদি ফেসিজমকে রিমুভ করা হয় সিস্টেমটাকে, তাহলে আওয়ামী লীগ আসার সুযোগ নেই। মানে তাদের ফেসিজমটাই, মুজিববাদী ফেসিস্ট শক্তিটা। আর যদি ফেসিস্টকে এবার সংস্কার না করে সুযোগ দেওয়া হয়, তাহলে তো ফেসিস্ট খালাতো ভাই, চাচাতো ভাই। তো তাদের আর ফেরার রাজনীতিতে আবার নর্মালি ফেরার, এবং তাদের ফেসবুকে তো দেখা যায় যে তারা এই চলে আসছে বলে। এটা তো হয়ে গেছে, এটা সবচেয়ে দুঃখজনক। এটা মানে শহীদ জিয়ার ছেলের হাত দিয়ে হলো আর কি। কোনটা? আওয়ামী লীগের ফেরা হলে, অর্থাৎ শহীদ জিয়াউর রহমানের মন্ত্রিসভায় তো অনেকেই ছিল, আজিজুর রহমান থেকে শুরু করে। মানে এখন এটা বলবে যে ওনার আমি বিরোধী বিষয় না। শহীদ জিয়াউর রহমানের মন্ত্রিসভায় রাজাকার ছিল নাকি ছিল না? বলেন না ভাই, সমস্যা নেই, চাকরি যাবে না। ছিল তো। এবং ওই দলেও তো অনেকে ছিল, মানে তাদের ভাষা যেটা আর কি। আর এখন তার ছেলের এখানে হলো রাষ্ট্রপতি হলো আওয়ামী লীগের, বলে তো একজনের হাত দিয়ে হলো ওই শক্তি আসছে, একজনের হাত দিয়ে এই শক্তি আসতেছে। আচ্ছা, কিন্তু মানে যারা ছিল ওইখানে তো অনেকেই। এবং আমার হুম্মাম ভাইয়ের সাথে কথা হয়েছিল, মানে উনি সাকা চৌধুরী পলিটিশিয়ান থেকে শুরু করে এই পর্যন্ত তাদের কোনো, আপনি এই যে বিএনপি সময় মানুষ শেষ 15 বছরে অনেক লোক মামলা খাইছে না, হামলা শিকার হয়েছে না। এই সরকার গঠনের পরে একটাবার বলছে যে 15 বছর যারা নির্যাতিত নিপীড়িত, অ্যাটলিস্ট থ্যাংক ইউ দিছে কেউ, কোনো একটা মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী পাইছেন কোনো জায়গায়? না, এই যে প্রশাসক হিসেবে যাদেরকে বসানো হচ্ছে, এটাও তো একটা থ্যাঙ্কস। এই যারা ধরেন সামনে নির্বাচন প্রশাসক করবে, যারা যাবে অনেক মানে মাঠ লেভেলে যারা, মানে বিএনপি ধরেন, আমরা তো গ্রামও যাই শহরও যাই, গ্রামে ওই রেল লাইন বন্ধ করে রাখছে বিএনপির নেতারা, এরা কর্মী, এরা নেতারা তো পালায় থাকে। এগুলা যারা প্রশাসক হয়েছে এগুলো কম্প্রোমাইজড, এগুলো দিয়ে লাভ নেই। তো এখন ওই প্রান্তিক লেভেলে যারা অসম্ভব দেশপ্রেমিক ওরা, অসম্ভব ইসলামের প্রতি তাদের ভালোবাসা রয়েছে, মানে যেই সাপোর্টার যারা আছে নেতৃত্বে, এগুলো রোটেন মেক। সো ওই মানুষগুলোর আসলে স্মরণ করা উচিত। মানে আমি আজকে ওই প্রোগ্রামের মাধ্যমে মানুষগুলোকে স্মরণ করতে চাই। আমি দেখেছি অনেকের পায়ে গুলি ঢুকেছে, অনেকে ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, বিএনপি জামাত সব দলেরই, সাধারণ মানুষ অনেক নির্যাতনের মধ্যে দিয়ে গিয়েছে মানুষ। ওই মানুষগুলো বাংলাদেশে হলো এম্পাওয়ার্ড হওয়া উচিত। ওই মানুষগুলো অনেক কষ্টে আছে, পকেটে টাকা নাই, চাকরি নাই, স্বাস্থ্য চিকিৎসা কোনো কিছু নেই। আমার মানে যদি কোনো সুযোগ পাইতাম ওই মানুষগুলোর জন্য কিছু করতে চাই, অথবা অ্যাটলিস্ট মানে সবাইকে আল্লাহ কোনোভাবে হেদায়েত দান করুক, ওরা যাতে বাংলাদেশের কোনো জায়গায়, সবাই তো পাইলো, ওরা যাতে কিছু পায়, এটা বিষয়। মানে বিএনপির কর্মীদের কথা বলছি। বিএনপি জামাতের অনেক নির্যাতিত নিপীড়িত, মামলা হয়েছে এক একজন 100-200 করে মামলা হয়েছে। সবাই তো নেতা হইতে পারে না, এটা একটা সিস্টেম থাকা উচিত যে ওই মানুষগুলো যাতে হলো তাদের মানে এত বছরে নির্যাতিত ব্যবসা মানে কিচ্ছু নাই, আচ্ছা, ওই মানুষটা যাতে কোনো কিছু করে খাইতে পারে পলিটিক্যাল কারণে যায়। আচ্ছা, আমরা একেবারে শেষ, এনসিপির ভবিষ্যৎ কি? এনসিপির সাথে জামাত কি একসাথেই চলবে? এবং এনসিপিকে বি টিম বলে জামাতের অনেকেই। না, এনসিপির ভবিষ্যৎ ভালো আছে যদি মানে এনসিপি রাইট পলিটিক্সটা করতে পারে। এবং এনসিপি আমার মনে হচ্ছে যে ডে বাই তারা অনেক কিছু লার্ন করেছে। এবং এনসিপির এখন আমাদের প্রাথমিক কাজ হলো অর্গানাইজেশন বিল্ড আপ করা। আমরা অলরেডি এটাতে কাজ শুরু করেছি। সো হোপস আমরা বেটার কোনো কিছু। জামাতের সাথেই থাকবে, একসাথেই চলবে? এটা হলো পরিস্থিতি বা সময় বলবে। তবে এখনই যে ভেঙে যাচ্ছে জোট অথবা এরকম কোনো কিছু আমাদের মধ্যে আলোচনা হয় নাই বা কোনো কিছু, আমাদের কাছে খুবই স্পষ্ট আমাদের আইডিয়া বা সব কিছু আমাদের কাছে, ওদের আইডিয়া। এনসিপিতে জামাতের প্রভাব আছে নাকি নাই? এনসিপিতে কেন জামাতের প্রভাব থাকবে? বলা হয় যে শিবিরের অনেক নেতারা এনসিপিতে প্রভাব রাখে, এবং পুরনো অনেক নেতারাই তো এনসিপিতে ঢুকেছে। না, এটা যখন এনসিপিতে ঢুকেছে প্রথমে হয়তো বা অনেকের কিছু বায়াসনেস থাকতে পারে। তখন আপনি একজনের সাথে সংসার করলে ডিভোর্স হয়ে গেল, তারপরে তো কিছুদিন মায়া থাকে, তো নতুন সঙ্গী আসলে তার সাথে সবকিছু হয়ে কিন্তু যায়। অনেকেই বলে জামাতের সাথে একবার যে যায় সেটা ডিভোর্স হয় না। কেন? বিএনপির সাথে তো ভালোবাসা। কিন্তু সে যেখানে আমি এটা বলতেছি না, যারা আসছে যেখানেই যাক জামাতের ওই প্রভাবটা তার মধ্যে থাকে, এটা বলে। তো সেই কারণে এই প্রশ্নটা আর কি, যে সেই প্রভাবটা এনসিপিতেও পড়ে কি ওদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পলিটিক্স ডিফারেন্ট, আমাদের পলিটিক্স ডিফারেন্ট, মানে সেক্টরটাই আলাদা। তাদের পলিটিক্স আল্লাহর জন্য, বা ওইখানে ইসলামিক কোরআনটা হলো সংবিধান, ওই জায়গাটায় তারা ওটা বাস্তবায়ন করতে চায় না তাদের। আমরা তো বর্তমান যেটা সংবিধান ওইটা চেঞ্জ করে তারপরে এই জন্য কাজ করতে। ফলত আমাদের এটা তো ইসলামিক পলিটিক্স, আমাদের সেকুলার পলিটিক্স, এবং এটা খুবই স্পষ্ট। এটা জামাতও বুঝে, আমরাও বুঝি। ঈদের সময় আমরা অনেক সিরিয়াস আলাপ করে ফেললাম। এটা তো ঈদের আলাপ হয় না, না, আমরা যে আমরা ওই যে কড়া আলাপটা কেটে দেওয়ার পরে শুধু আলাপটা রেখেছিলাম, কিন্তু হালকা না পোলার আইসক্রিম। পোলার আপনি খান নাকি ইগলু খান? না, এটা তারা পোলার ভাই আপনাদের ব্র্যান্ডটা আরো ভালো করিয়েন, ইগলুটা ভালো চলে। আচ্ছা, তারা ভবিষ্যতে হয়তো চিন্তা করবে আপনার। ইগলু আমার কোনো টাকা দেয় না, বলছি যেটা ভালো এটা আমি ভালো বলি। আচ্ছা, আমাদের সাথে এই সময়টা, এই গুরুত্বপূর্ণ সময় আপনি এই সময়টা দিলেন। আপনি শুভেচ্ছা জানাতে পারেন আপনার যারা ভক্ত, অনুরাগ, দর্শক, ফ্যান, ফলোয়ার কিংবা ভোটার,
সবাইকেই আপনি শুভেচ্ছা জানাতে পারেন? সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বিশেষ করে প্রথমে সাংবাদিক ভাইদের, ভালো সাংবাদিকতা যদি যারা আছেন তাদেরকেই। ঈদটা আপনাদের অনেকের আনন্দের হয় না, আপনারা ঈদের সময় অনেকে ডিউটি পালন করতে, আমরা হয়তো ঈদের নামাজ পড়ি, আপনারা এইভাবে ক্যামেরাটা ধরে রাখেন। দ্বিতীয় হলো প্রশাসনের ভাইয়েরা, যারা আমরা ঈদের সময় হলো এরকম স্ট্যাচুর মতন আপনারা দাঁড়িয়ে থাকেন, তো ওই সময় হয়তো বা ঈদের প্রিয়জনদের কাছে যাওয়া হয় না অথবা যাওয়া হয়নি আপনাদের, এই জন্য হলো আপনাদের ঈদটা সুন্দর হোক। আর অনেক শহীদ ফ্যামিলি আছেন যারা হয়তো সন্তানই ঈদ করতেন, হয়তো আজকে তাদের সন্তানরা তাদের কাছে নাই। তবে বাংলাদেশের সকল মানুষকে আহ্বান জানাবো, আপনারা তাদের কাছে একটু যাবেন, নিজেকে তাদের সন্তান হিসাবে নিজেদেরকে তাদের কাছে নিয়ে যাবেন। অনেকে আছেন তার হাজব্যান্ড নাই, অনেকে বোন নাই, আপনারা সেই জায়গাটা তাদের পূরণ করার চেষ্টা করবেন। তারা তো বাংলাদেশের জন্য জীবনটা দিয়েছে। এবং ইফতারের সময় এই যে রোজাতে গিয়েছিল, সেখানে হলো সবার একটা পার্টি ছিল, ইফতার পার্টি, সবার মধ্যে একটা হিংসা বিদ্বেষ বলে সবাই একসাথে আমরা নামাজের ছিলাম, ইফতারের